হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা এসএলএসটি জিওগ্রাফি সাবজেক্ট বিষয়, যাদের জিওগ্রাফি বিষয় ভূগোল, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য যে জিওগ্রাফি, সেই অংশটা সেকেন্ড ডেমো ক্লাসটা শুরু করব। এবং প্রথম যে অংশটা রয়েছে আমাদের জিওগ্রাফি সাবজেক্টের প্রথম যে অধ্যায়, সেটা হচ্ছে জিওটেকটনিক। প্রত্যেকেই এটা জানেন, জিওটেকটনিক। টেকটনিকের ক্ষেত্রে ভূ অভ্যন্তরের বিষয়গুলো আমরা জেনে থাকি, সেই সংক্রান্ত পড়াশোনা করে থাকি। এবং যেহেতু পরীক্ষাটা এমসিকিউ হবে, এটা ঠিক হয়ে গেছে, ওএমআরসিতে হবে মানে সেটা এমসিকিউই হবে। সুতরাং এখানে পড়াশোনার ধরনটা, পড়াশোনার ধাঁচটা কিন্তু সেরকমই হবে, যেখানে আমরা কনসেপ্টগুলো জানবো। প্রত্যেকেরই জানা আছে, আমি আরেকবার রিভিশন করিয়ে দেব বলা যায়। এবং তার সাথে সাথে শর্ট নোটস দেব মনে রাখার জন্য। সেখানে প্রচুর ম্যাপ থাকবে, ডায়াগ্রাম থাকবে এবং চট করে রিভিশন দিয়ে দেওয়া যায় এবং প্রচুর ইনফরমেশন থাকবে। আমি মূল কনসেপ্টটার পরেই নোটসে চলে যাব এবং সেখানে পরিষ্কার থাকবে, সমস্ত কিছু দেয়া থাকবে একসাথে, যাতে খুব সহজে রিভিশন করে নেওয়া যায়, খুব সহজে মনে পড়ে যায় বিষয়গুলো। কারণ আবারও একটাই কথা বলবো, পুরো বিষয়টাই হচ্ছে কি কত বেশি ইনফরমেশন মাথায় রাখতে পারে, সেই জায়গাটাতে কিন্তু লড়াইটা হবে। কারণ জিওগ্রাফি সাবজেক্টের মূল বিষয়গুলো প্রত্যেকেরই জানা, মনে রাখাটাই বড় ফ্যাক্টর হবে। আচ্ছা, জিওটেকটনিকের প্রথম যে অংশটা আর্থ ক্রাস্ট, শিলামণ্ডল আমরা বলে থাকি। এবং আমাদের যে ডিভিশনগুলো ভূ অভ্যন্তর পর্যন্ত, একেবারে ভূ অভ্যন্তর পর্যন্ত আমরা যদি মাটি থেকে শুরু করি, মাটি থেকে নিচে নামতে শুরু করি, একেবারে কেন্দ্রে পৌঁছাবো। কত কিলোমিটার এটা? এটা কত কিলোমিটার? একেবারে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রমণ্ডল কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ কত? এটা কত কিলোমিটার? 3000 সামথিং। না না না, এটা 6371, 6371 কিলোমিটার। তো এই পর্যন্ত, ব্যাসার্ধ বল। হ্যাঁ ব্যাসার্ধটাই তো, আমি তো এখানে আঁকলাম, এখানে এই যে এটা তো ব্যাসার্ধই বোঝায়। তো এইটা ব্যাসার্ধটা 6371 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এবং এর মধ্যে কি কি ডিভিশনগুলো রয়েছে আমি চট করে বলে দিই, জানা প্রত্যেকেরই, তবু আরেকবার বলে দেব। মূল যে ডিভিশন সেটা হচ্ছে তিনটে: শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এদের গভীরতা কতটা বা দূরত্ব কতটা? শিলামণ্ডলটা বিভিন্ন গভীরতায় বিভিন্ন জায়গাতে রয়েছে, মোটামুটি 30 কিলোমিটার থেকে কোথাও কোথাও 100 কিলোমিটারও, কারণ এখানে যেগুলো পর্বতমালা রয়েছে সেখানে গভীরতাটা একটু বেশি, দূরত্বটা একটু বেশি। তো এখানে 30 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এটা হয়ে থাকে। গুরুমণ্ডলটা একেবারে 2900 কিলোমিটার পর্যন্ত। তারপরে কেন্দ্রমণ্ডল চলে যাচ্ছে একেবারে 6371 কিলোমিটার পর্যন্ত। এবার যেটা থেকে প্রশ্ন অবশ্যই হয়ে থাকে সেটা হচ্ছে ডিসকন্টিনিউটি, কোথায় গিয়ে শেষ হচ্ছে, সেখানে কোন বিচ্যুতি রেখা রয়েছে। তো এই শিলামণ্ডলের দুটো ভাগ রয়েছে আমরা জানি, একটা হচ্ছে শিয়াল আর তার নিচে রয়েছে সীমা। শিয়াল আর সীমার মধ্যে কি রয়েছে? কনরাড বিযুক্তি রয়েছে শিয়াল সীমার মধ্যে, অর্থাৎ শিলামণ্ডলের দুটো ডিভিশন, তার মধ্যে রয়েছে কনরাড বিযুক্তি। তারপরে গুরুমণ্ডল পড়ছে। গুরুমণ্ডল, শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে যে বিযুক্তিটা পড়ছে, শিলামণ্ডল শেষ হচ্ছে, গুরুমণ্ডল শুরু হচ্ছে, সেখানে যে বিযুক্তিটা সেটা হচ্ছে মোহ বিযুক্তি বা মোহ ডিসকন্টিনিউটি। আর এরপরেই গুরুমণ্ডলের যে দুটো ভাগ, বহিঃগুরুমণ্ডল এবং নিম্ন গুরুমণ্ডল, বহিঃগুরুমণ্ডলকে আবার অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়, অ্যাসথেনোস্ফিয়ার বলা হয়, যার উপরে পাতগুলো ভেসে রয়েছে সেই অ্যাসথেনোস্ফিয়ার বহিঃগুরুমণ্ডলের অংশ। তো বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, এর মধ্যে কি রয়েছে? রেপিতি বা রেপিটাইট বিযুক্তি। গুরুমণ্ডলটা হলো কমপ্লিট। এরপর কেন্দ্রমণ্ডল রয়েছে। তো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি। অর্থাৎ আমরা মূল যে বিযুক্তি দুটো পাচ্ছি সেটা হচ্ছে মোহ বিযুক্তি আর গুটেনবার্গ বিযুক্তি। মোহটা রয়েছে শিলামণ্ডল গুরুমণ্ডলের মধ্যে, আর গুটেনবার্গ রয়েছে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যে। এই দুটো মূল। এবার ভেতরের যে ভাগগুলো
শিয়াল সীমা, তার মধ্যে রয়েছে কন্ডাট বিযুক্তি। ঊর্ধ্ব গুরুমণ্ডল নিম্ন গুরুমণ্ডলের মধ্যে যে ডিভিশন, তার মধ্যে রয়েছে রেপিতি বা রেপিটাইট বিযুক্তি। আর বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে ডিভিশন, যে ভাগ, সেটার মাঝে রয়েছে লেম্যান বিযুক্তি। তো এই বিযুক্তি থেকে একটা প্রশ্ন থাকে এখানে, যেহেতু 100 নম্বরের প্রশ্ন আর্থ ক্রাশ থেকে, এইখানে প্রশ্ন কিন্তু থাকবেই। তো এই ডিভিশনটা একেবারে ছবিটা, ডায়াগ্রামটা পুরো মাথায় গেঁথে নিতে হবে। আশা করছি প্রত্যেকেরই আছে। আমি নোটসটা দেবো, সেখানে আরও মানে একেবারে স্পষ্ট করে আলাদা করে অনেকগুলো ডিভিশন দিয়ে দেখানো আছে। আমি এক্ষুনি সেখানে চলে যাব। জাস্ট এখানে এই বিষয়টা বললাম। এবং দূরত্ব হয়তো জিজ্ঞাসা করা হলেও হতে পারে। এটা 2900 কিমি, গুরুমণ্ডল শেষ হচ্ছে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত, কিন্তু ঊর্ধ্ব গুরুমণ্ডলের এই যে অংশটা, এটা 700 কিলোমিটার পর্যন্ত রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ারের যে গভীরতা, এটা 700 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ রেপিতি বিযুক্তি রয়েছে 700 কিলোমিটারে। তারপর 2900 এখানে। আর ঊর্ধ্ব কেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল এর মধ্যে রয়েছে, এটা রয়েছে 5150 কিলোমিটার, 5150 কিলোমিটার। অর্থাৎ এই বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে লেম্যান বিযুক্তি রয়েছে, এটা রয়েছে 5150 কিলোমিটারে। দূরত্ব মেবি জিজ্ঞাসা করা হলেও হতে পারে। তো এই জায়গাটা একেবারে ড্র করে ছবি এঁকে নিয়ে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর এখানে বিভিন্ন রকম ইনফরমেশান থাকে, ঘনত্ব কোথায় কত রয়েছে একটু জেনে রাখতে হবে। যত নিচের দিকে যাব আমরা, ঘনত্বের পরিমাণটা তত বাড়তে থাকে, যত ভিতরের দিকে যাব তত ঘনত্বের পরিমাণ বাড়তে থাকে। ওপরে যে ঘনত্বটা থাকে সেটা মাত্র, অর্থাৎ শিলামণ্ডলে যে ঘনত্বটা থাকে সেটা মাত্র কত, 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে শিলামণ্ডলের গড় ঘনত্ব, আমরা এটা বলতে পারি। আচ্ছা, এরপরে এই অ্যাস্থেনোস্ফিয়ার যে রয়েছে, অ্যাস্থেনোস্ফিয়ারটা পেরিডোটাইট শিলা এখানে পাওয়া যায়। 70 থেকে 150 কিলোমিটার পর্যন্ত অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে, একেবারে গভীর পর্যন্ত নয়। অ্যাস্থেনোস্ফিয়ার, আমরা গুরুমণ্ডলের উপরের অংশটাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলছি, এবং অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে পেরিডোটাইট শিলা রয়েছে। এটা একটু এখানে ইনফরমেশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে 2900 কিলোমিটার পর্যন্ত রয়েছে গুরুমণ্ডল বিস্তার। আর গুরুমণ্ডলের ঘনত্ব আরেকটু বাড়ছে, গুরুমণ্ডলের ঘনত্ব আরেকটু বাড়ছে 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এটা হচ্ছে গুরুমণ্ডলের ঘনত্ব। তাহলে শিলামণ্ডলের ঘনত্ব, এটা গুরুমণ্ডলের ঘনত্বটা আরেকটু বেশি। আর কেন্দ্রমণ্ডলের যে ঘনত্ব সেটা কিন্তু আরও অনেকটা বেশি। কেন্দ্রমণ্ডলে গিয়ে কত এখানে ঘনত্ব দাঁড়াচ্ছে, এটা 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। একেবারে যে জায়গা থেকে প্রশ্ন আসবে সেইগুলোই আমি এখানে বলছি। এখান থেকে কিন্তু খুব গুরুত্ব সহকারে এটা মনে রাখতে হবে। আচ্ছা, নিচে কেন্দ্রমণ্ডলে যে একেবারে নিচের অংশটা, সবচেয়ে নিচের যে অংশটা, সেটার একটা নাম আছে, সেটা আমি জিজ্ঞাসা করব। কি বলা হয় একেবারে কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডলে আরেকটা নাম কি? অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা একেবারে নিচে, নিফে, 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 হ্যাঁ। নিকেল আর লোহা এই দুটো সবচেয়ে ভারী, এই দুটো সবচেয়ে নিচে জমা হয়েছে, সেজন্য এটাকে একসাথে বলা হচ্ছে কি, নিফে। আর গুরুমণ্ডলের যে দুটো ডিভিশন, সেটা কি, ওপরে এটা তো অ্যাস্থেনোস্ফিয়ার রয়েছে এবং এখানে পেরিডোটাইট শিলা রয়েছে। আর এই দুটো ডিভিশন, উপরেরটাকে বলা হচ্ছে কি, ক্রোফেসিমা, ক্রোফেসিমা। ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। গুরুমণ্ডলের উপরের অংশটা এটা হচ্ছে ক্রোফেসিমা, আর তারপরেরটা নিফেসিমা, নিফেসিমা। তা নিকেল, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়াম। নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এটা গুরুমণ্ডলের দুটো ডিভিশন, অর্থাৎ এই অংশটা এটা, এই অংশটা এটা।
তো এইগুলো আমাদের আর্থ ক্রাস্ট থেকে মূল বিষয়, এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। আচ্ছা, আমরা এখান থেকে আরও একটা জিনিস জিজ্ঞাসা করা হয়, আমাদের ভূত্বকে যে মৌলগুলো পাওয়া যায়, আমাদের ভূত্বকে যেহেতু আমরা আর্থ ক্রাস্ট সম্পর্কে জানছি, শিলামণ্ডল যেটা সেই অংশটা, এখানে কত ধরনের মৌল পাওয়া যায়, কত ধরনের মৌল এখানে পাওয়া যায়, এটা সায়েন্সেও জিজ্ঞাসা করা হয়। কত ধরনের প্রাকৃতিক মৌল রয়েছে, প্রাকৃতিক মৌল পদার্থ, কোনো মিশ্রণ নয়। 92টা মূল পদার্থ আরও রয়েছে, যেটা হচ্ছে 8টা। মূল হচ্ছে 8টা। ওকে, টোটাল 92 সংখ্যা, প্রধান 8টা মৌল রয়েছে, এবং এই 8টা মৌলতেই প্রায় 98%ই বলা যায় মূল যে 8টা মৌল সেইগুলোই পৃথিবীর 98% গঠন করছে। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং এই যে 8টা মৌল, এই 8টা মৌলর মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? 8টা মৌলর মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? অক্সিজেন। 8টা মৌলর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। আর খনিজ পদার্থের মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে? পৃথিবী পৃষ্ঠে আর্থ ক্রাস্টের মধ্যে খনিজ পদার্থ সবচেয়ে বেশি কোনটা রয়েছে? মৌলটা খুব গুরুত্বপূর্ণ। মৌল পদার্থ, অর্থাৎ কোনো মিশ্র পদার্থ নয়, একেবারে নিজস্ব একটা পদার্থ, মৌল। এটা টোটাল রয়েছে 92টা, এবং মূল রয়েছে 8টা, যেটা 98% গঠন করছে পৃথিবীর অধিকাংশ, এবং এর মধ্যে প্রধান হচ্ছে অক্সিজেন। সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে পাওয়া যায়, সেটা হচ্ছে অক্সিজেন। ওকে, সমস্ত পৃথিবীর যে ওজন, সেটাকে যদি সমস্ত পৃথিবীর শিলার যে ওজন, সেটা যদি 100% ধরা হয়, তাহলে সেখানে অক্সিজেনই দেখা যাবে 46% হয়ে গেছে। এটা কিন্তু সমস্ত পৃথিবীর যে সমস্ত ওজন, যে শিলা, সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণটা সব থেকে বেশি। এটা অবশ্যই মনে রাখতে হবে, এই জায়গা থেকে প্রশ্ন থাকবে। আর যেটা বলছিলাম, প্রচুর খনিজ রয়েছে। সে খনিজের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কি রয়েছে? বিভিন্ন খনিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি কি রয়েছে? কোয়ার্জ। যেটাকে বলা হয় সিলিকা বা কোয়ার্জ। এটা রয়েছে প্রায় 59%। এরপরে অ্যালুমিনা, কোরান্ডাম, এরকম সব রয়েছে, মনে রাখার প্রয়োজন নেই, এটা মনে রাখতেই হবে, কোয়ার্জ বা সিলিকা। তো এই জিনিসগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে এইগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে আর অন্য ধরনের প্রশ্ন খুব একটা আসবে না। আমি নোটসে বাকি সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এখানে আমি নোটসটা এক্ষুনি দেখাচ্ছি, সেখানে আরও ডিটেলসে আরও ভালো করে দেয়া রয়েছে। এখানে জাস্ট কনসেপ্টের জন্য আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর প্লেট। পাত কথাটা প্রথম কে ব্যবহার করছেন? কত সালে ব্যবহার করছেন? জেটি উইলসন 1965। এই ধরনের প্রশ্ন প্রচুর আসবে। জেটি উইলসন ব্যবহার করছেন। আর পাত সংস্থান সম্পর্কে বিস্তারিত বলছেন কোন দুজন ভৌগোলিক? ম্যাকেঞ্জি এবং পার্কার। আরেকটু কিছুদিন পরে 1967-68 নাগাদ তারা ডিটেলসে বলছেন। ব্যবহার করছেন প্রথম উইলসন, তারপরে ম্যাকেঞ্জি, পার্কার, এরা পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে ডিটেলসে বলছেন। ওকে, আচ্ছা, পাতের সংখ্যা মোট, আমাদের যে মূল পাত রয়েছে, প্রধান পাত কটা রয়েছে? 7টি। প্রধান পাত রয়েছে 7টি। আর মাঝারি পাত রয়েছে, অর্থাৎ বড় পাত যদি আমরা বলি, তাহলে সেটা রয়েছে 7টি।
মাঝারি পাত রয়েছে কটা? 8টি। 8টি। আর ছোট পাত রয়েছে 20টি। 20টি পাত রয়েছে। এবার পাতের যে জিনিসগুলো হয় সেগুলো আমাদের অলরেডি জানা আছে। অভিসারী পাত সীমান্ত কোন দিকে যাচ্ছে? অভিসারী পরস্পরের অভিমুখী, প্রতিসারী বিপরীতমুখী এবং নিরপেক্ষ পাশাপাশি চলে যাচ্ছে সংঘর্ষ না ঘটিয়ে। এগুলো প্রত্যেকেরই জানা। ইনফরমেশানগুলো আমি এখানে আসছি, এখানে আরও অনেক ডিটেলস ইনফরমেশান রয়েছে। আর আরেকটা হয় যেটা প্লেট টেকটনিক। প্লেট টেকটনিকে কি হয়? প্লেট টেকটনিকে কি হয়? একটা পাতের কিছু অংশ উপর দিকে উঠে পড়ে, আরেকটা পাতের উপরে উঠে পড়ে, আর কিছুটা অংশ চলে যায় ভিতরে। এই যে অংশটা, এটাকে আমরা বলছি ফ্লেক। যখন কিছুটা উপরে উঠে যাচ্ছে আর কিছুটা নিচে চলে যাচ্ছে তখন আমরা এটাকে বলছি প্লেট টেকটনিক। আর এই যে অংশটা উপরে উঠছে এটাকে বলা হচ্ছে ফ্লেক। ট্রিপল জাংশন, যখন তিনটে পাত পরস্পরের অভিমুখী হচ্ছে তখন ট্রিপল জাংশন বলা হচ্ছে, যেখানে একটা ওয়াই এর মতো দেখতে অংশ তৈরি হচ্ছে। ওয়াই এর মতো দেখতে অংশ তৈরি হচ্ছে। এটাকে আমরা কি বলছি? দুটো সক্রিয় অংশ থাকে আর একটা নিষ্ক্রিয় অংশ থাকে। দুটো সক্রিয় অংশ, একটা নিষ্ক্রিয় অংশ। নিষ্ক্রিয় যেটা, সেটাকে বলা হয় অলাকোজেন। অলাকোজেন যেটা নিষ্ক্রিয় অংশ। আর তিনটে পাত যখন এরকম মুখোমুখি আসছে সেটাকে বলা হচ্ছে ট্রিপল জাংশন। এটা উদাহরণ জিজ্ঞাসা করা হয়, নাজকা, আন্টার্কটিকা আর প্রশান্ত মহাসাগরীয় পাত এরকম ধরনের ট্রিপল জাংশনের মধ্যে রয়েছে। আর পাতের চলনের মূল কারণ কি? পাতের চলন কেন হয়ে থাকে? পরিচলন স্রোতের কারণে। পরিচলন স্রোতের কারণে পাতের চলাচলটা হয়ে থাকে। পরিচলন স্রোত মতবাদটা কে দিয়েছিলেন? আর্থার হোমস। আর্থার হোমস, যে এর নিচে গরম হচ্ছে এবং গরম হয়ে উপরে উঠছে লাভাটা, সেখানে গিয়ে এই যে ধাক্কা দিচ্ছে এর ফলে চলন সৃষ্টি হয়। তো পাতের চলনের মূল কারণ এটাই ধরা হয় পরিচলন স্রোত। আর এছাড়াও উষ্ণ পদার্থের একটা প্রেশার রয়েছে এখানে, যেহেতু টেম্পারেচার অনেক বেশি, গলিত পদার্থের একটা চাপ রয়েছে, সেই কারণে পাত চলাচল হয়। আরও অনেক কারণে, হটস্পটের অবস্থানের কারণে হয়ে থাকে। আমি এগুলো চলে যাব, ডায়াগ্রামে চলে যাব, এগুলো সরাসরি আরও বুঝতে সুবিধা হবে। ভিডিওটা অফ রাখবেন, ভিডিওটা অফ রাখবেন। প্রত্যেককে বলবো ভিডিওটা অফ রাখবেন। গৌতম মণ্ডল, ভিডিওটা অফ রাখবেন। প্রথমে আমি এখানে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কিছু বলবো। এই যে অধ্যায়টা, আমরা জিওটেকটনিকের যে প্রথম অংশটা, কিছু ইন্ট্রোডাকশনে আমাদের জিওটেকটনিক সম্পর্কে পৃথিবীর উৎপত্তি প্রথম অংশটা তো আসে, সেখানে কিছু ইনফরমেশান আমাদের একটু মনে রাখতে হবে। আমরা এটা ক্লাস 11-এর বইতে দেখেছি, পরিষ্কার করে দেয়া রয়েছে। জিওটেকটনিকের শুরুটা ক্লাস 11-এই রয়েছে, এবং তারপরে আর্থ ক্রাস্ট এবং প্লেট টেকটনিক, এই তিনটে অংশ সেজন্য আমি একসাথে রেখেছি। তো এখানে ইমানুয়েল কান্টের যে ধারণাটা, সেটা উনি ইমানুয়েল সুইডেনবার্গের থেকে পেয়েছিলেন। পৃথিবীর উৎপত্তি যে উনি তত্ত্বটা দিয়েছিলেন, সেটা মূল কিন্তু এই ইমানুয়েল সুইডেনবার্গ, তার থেকে এটা এসেছে। আচ্ছা, আর এই যে নিহারিকা মতবাদ, এটা লাপ্লাস দিচ্ছেন, আমরা জানি লাপ্লাসের নিহারিকা মতবাদ, সরাসরি প্রশ্ন আসতে পারে। আর কান্টের যেটা, সেটা গ্যাসীয় তত্ত্ব, এবং তারপরে চেম্বারলিন আর মুল্টন সেইটার উপর বেস করে গ্রহাণু মতবাদ দিয়েছিলেন চেম্বারলিন এবং মুল্টন। আর স্পিড
কুইপারের যে তত্ত্বটা রয়েছে সেটা সঞ্চয় তত্ত্ব বলা হয় বা অ্যাক্রিশন থিওরি বলা হয়। পৃথিবীর উৎপত্তি এই যে তত্ত্বগুলো সরাসরি জিজ্ঞাসা করা হয় কার কোনটা তত্ত্ব, তো সেখানে এগুলো একদম আমাদের মনে রাখতেই হবে, যেহেতু এমসিকিউ। আমি একেবারে প্রত্যেকটা এখানে শর্ট নোটস রয়েছে, ছোট ছোট নোটস রয়েছে, মনে রাখার মতোই কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটাতে ডায়াগ্রাম রয়েছে যাতে পরিষ্কার ধারণাটা এখান থেকে আবারও আমরা ঝালিয়ে নিতে পারি, অনেক বেশি ভালো করে মনে থাকবে যেহেতু ডায়াগ্রাম রয়েছে এখানে। গুটেনবার্গ বিযুক্তি আমরা এইমাত্র দেখলাম, গুটেনবার্গ বিযুক্তি রয়েছে 2900 কিলোমিটার গভীরতায় রয়েছে। লো ভেলোসিটি জোন 100 কিমি থেকে 25 কিলোমিটার গভীরতাতে পিএস তরঙ্গের গতিবেগটা কমে যায়, কারণ বহির্গুরুমণ্ডলটা অনেক বেশি তরল হয়, সে কারণে এটাকে কম গতিবেগ সম্পন্ন অঞ্চল বা লো ভেলোসিটি জোন বলে। লো ভেলোসিটি জোন ভূমিকম্পের একটা গুরুত্বপূর্ণ তথ্য, আবার যখন আমরা ভূমিকম্প পড়ব তখন আবারও এটা আসবে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ এবং লো ভেলোসিটি জোন। 25 কিলোমিটার থেকে 100 কিলোমিটার গভীরতায় পি তরঙ্গ, এস তরঙ্গ দুটোরই কিন্তু গতিবেগটা কমে যায়, তো এটাকে বলা হচ্ছে লো ভেলোসিটি জোন, অর্থাৎ এই 25 থেকে 100 কিলোমিটার পর্যন্ত লো ভেলোসিটি জোন। আইসোস্ট্যাসি আমরা ডিটেলসে জানবো, এখানে জাস্ট যেহেতু ইন্ট্রোডাকশন প্রথমেই অংশ, আমরা এখানে টেকটনিকের কিছু ইনফরমেশান জেনে নিচ্ছি, সেই কারণে প্র্যাটের তত্ত্ব, এরির তত্ত্ব যেটা, সেটা একটু ছোট্ট করে আমরা মনে করে নেব। প্র্যাটের তত্ত্বের যে মূল বিষয় সেটা কি ছিল, বিভিন্ন ঘনত্বের পদার্থ প্রতিবিধান তল অনুসারে বিভিন্ন উচ্চতায় ভেসে থাকে। প্র্যাটের প্রতিবিধান তল থিওরিটা প্র্যাটের থিওরি, প্র্যাটেও পি রয়েছে, প্রতিবিধান তলেও পি রয়েছে, সুতরাং কনফিউশন হওয়ার কিছু নেই, প্র্যাটের প্রতিবিধান তল। আর এরির থিওরি এটা বিপরীত, এরির থিওরিটা বিপরীত, যার উচ্চতা যত বেশি তার ঘনত্ব তত কম। ছবি দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মহিখাত যেটা আমরা জিওসিনক্লাইন বলি, জলভাগের নিচে গভীর অংশে যেখানে পলি সঞ্চয় হচ্ছে, অবনমন ঘটছে এবং পার্শ্বচাপের ফলে ভঙ্গিল পর্বত উত্থান হচ্ছে, সেটাকে আমরা মহিখাত বলি, যেমন টেথিস মহিখাত। তো এখানে সেই চিত্রটা দেওয়া রয়েছে, অবনমিত অঞ্চল যেখানে পলি পড়ে পড়ে পাললিক শিলা সেডিমেন্টেশন হচ্ছে, পাললিক শিলা তৈরি হচ্ছে এবং সেখানে পরবর্তীকালে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। পাত কাকে বলে লেখা রয়েছে এখানে। আচ্ছা, অভিকর্ষ অসঙ্গতি একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। অভিকর্ষ অসঙ্গতি যেটা কোনো একটা অঞ্চলে যেটা অভিকর্ষের মান, অভিকর্ষ যতটা হওয়া উচিত, পৃথিবীর আকর্ষণ বল সেখানে যতটা হওয়া উচিত তার থেকে যখন কম বা বেশি হয় তখন তাকে বলা হচ্ছে অভিকর্ষ বিচ্যুতি বা অভিকর্ষ অসঙ্গতি। যখন কম হচ্ছে তখন বলা হচ্ছে ঋণাত্মক অভিকর্ষ বিচ্যুতি বা ঋণাত্মক অভিকর্ষ অসঙ্গতি। যখন সেখানে অভিকর্ষের মানটা যা হওয়া উচিত তার থেকে বেশি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক অভিকর্ষ বিচ্যুতি। তো এটা আইসোস্ট্যাসি থিওরিতে কিভাবে কাজে লাগে অভিকর্ষ অসঙ্গতিটা, যখনই হিমালয় পার্বত্য অঞ্চলে বিভিন্ন অঞ্চলে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন দেখা যাচ্ছে সেখানে অভিকর্ষ বিচ্যুতিটা ঋণাত্মক আসছে। তো তখনই বিভিন্ন প্রশ্নটা আসে মাথায় যে কেন এখানে ঋণাত্মক আসছে, তাহলে এখানকার শিলাগুলো কি ফাঁপা নাকি এখানকার শিলাগুলোর ঘনত্ব অনেক কম, যার কারণে এখানে ঋণাত্মক আসছে, অভিকর্ষের মানটা অনেক কম আসছে, যেটাকে আমরা ঋণাত্মক বিচ্যুতি বলছি। তো এই যে অভিকর্ষ অসঙ্গতি বা অভিকর্ষ বিচ্যুতি, এটাই কিন্তু আইসোস্ট্যাসি থিওরির অবতারণা করে। তো এই জন্য অভিকর্ষ অসঙ্গতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবারও এটা যখন আইসোস্ট্যাসি দেখব আমরা ডিটেলসে আবার জানবো, এখানে ছোট করে কনসেপ্টটা রয়েছে। আচ্ছা, পাতের সীমানা অঞ্চল, দুটো পাতের যে বাউন্ডারি রয়েছে সেখানটা পাতের সীমানা অঞ্চল বলছি আমরা। আচ্ছা, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আরেকটা এই জিন্স আর জেফরির যে তত্ত্ব ছিল সেটা জোয়ারি তত্ত্ব বা জোয়ারি শক্তি নামে পরিচিত। জিন্স আর জেফরির যে তত্ত্বটা, সরাসরি প্রশ্ন আসবে এমসিকিউতে এই ধরনের। স্ক্যান্ডিনেভিয়া যে দেশগুলো রয়েছে, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই যে স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে একটা উদাহরণ। এই যে পাত সংস্থান তত্ত্ব, এরির তত্ত্ব যেটা ছিল তার কিন্তু এখানে একটা উদাহরণ। কারণ এখানে প্লিস্টোসিন হিমযুগে কি হয়েছিল, এই যে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এখানে বরফের আস্তরণে ঢাকা পড়ে যায় হিমযুগে, প্লিস্টোসিন হিমযুগে পুরোটাই বরফ চলে যায় ঢাকা। এইবার যখন বরফটা গলে গেল পরবর্তীকালে
উষ্ণ যুগ যখন এলো, বরফ গলে গেল, তখন এইখানকার অঞ্চলগুলো উচ্চতায় বাড়তে লাগলো, ওপরের দিকে উঠতে লাগলো সমস্থিতির ভারসাম্যটা রক্ষা করার জন্য। এই জন্য সমস্থিতির একটা উদাহরণ হিসেবে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোকে ধরা হয়। আচ্ছা, জয়েডিসের ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়, জয়েন্ট ওশনোগ্রাফিক ইনস্টিটিউট ফর ডিপ আর্থ স্যাম্পলিং। ওই সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে কি না তার পরীক্ষা নিরীক্ষা করার জন্য জয়েডিস রেজলিউশন এটা আনা হয় 1980 সালে। এরকম একটা এই জাহাজ, যেটা হচ্ছে গ্লোমার চ্যালেঞ্জার জাহাজ, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। জয়েডিস সমুদ্রবক্ষের বিস্তৃতি পরীক্ষা করার জন্য এই জাহাজটাকে নামানো হয়েছিল মাটির নিচে, সমুদ্রে নামানো হয়েছিল। সমুদ্রের নিচেকার যে মাটি সেটার থেকে স্যাম্পল পরীক্ষা করার জন্য এটা করা হয়েছিল। তো জয়েডিসের পুরো ফর্মটা জিজ্ঞাসা করা হয়, জয়েন্ট ওশনোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং। 1980-তে এটা করা হয়েছিল এবং জাহাজটার নাম জিজ্ঞাসা করা হয় গ্লোমার চ্যালেঞ্জার জাহাজ। আরেকটা প্রশ্ন করা হয় মহিষঞ্চরণ থেকে, সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের ভূখণ্ড কোনগুলো ছিল? গন্ডোয়ানা ল্যান্ডের ভূখণ্ড কোনগুলো ছিল? আমরা জানি যখন প্যানজিয়া ভেঙে যায়, প্যানজিয়া অর্থাৎ একটাই যখন মহাদেশ ছিল সেটার নাম ছিল প্যানজিয়া, সেটা যখন ভেঙে যায় তখন দুটো মূল ভূখণ্ড সেখান থেকে বেরিয়ে আসে, লরেশিয়া আর গন্ডোয়ানা ল্যান্ড। লরেশিয়া আর গন্ডোয়ানা ল্যান্ড এই দুটো ভূখণ্ড ভেঙে আসে। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে গন্ডোয়ানা ল্যান্ডের ভূখণ্ড কোনগুলো ছিল। গন্ডোয়ানা ল্যান্ডের মধ্যে কারা কারা ছিল এখানে আমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারবো। ভারত, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এবং আফ্রিকার অংশটা। ভারত, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এবং আফ্রিকা। এই যে নিচের দিকের অংশটা আমরা দেখতে পাচ্ছি গন্ডোয়ানা ল্যান্ড লেখা রয়েছে চিত্রে, এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের মহাদেশগুলো। আর উপরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা এবং ইউরেশিয়া। এই অংশটা নিয়ে হচ্ছে লরেশিয়া ছিল। এখান থেকেও প্রশ্ন তৈরি হতে পারে। আচ্ছা, ওয়েগনার এই যে মহিষঞ্চরণ, প্যানজিয়া কেন ভাঙলো, কেন মহাদেশগুলো সরলো, সেটা নিয়ে ওয়েগনার বলেছিলেন, ওয়েগনার তত্ত্বটা দিয়েছিলেন, মহিষঞ্চরণ তত্ত্ব আমরা জানি ওয়েগনারের তত্ত্ব। উনি কোন কোন শক্তি দুটোকে দায়ী করেছিলেন? একটা হচ্ছে জোয়ারি বল আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি। একটা জোয়ারি বল আর একটা বৈষম্যমূলক অভিকর্ষ বল, এই দুটো হচ্ছে ওয়েগনারের তত্ত্বে। ওয়েগনার বলতে চেয়েছিলেন এই দুটো শক্তির কারণে মহিষঞ্চরণ হয়েছিল। এটাও এখানে মার্ক দিতে হবে আমাদের, এটা জিজ্ঞাসা করা হতে পারে। আচ্ছা, প্লিউম প্রবাহ কি? এটা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, প্লিউম কি? এটা হর্ষও হবে, হর্ষই নয় হর্ষও হবে এখানে, ঠিক আছে। প্লিউম যখন এই অ্যাসথেনোস্ফিয়ারের অংশ থেকে নিচে থেকে ওপর দিকে উত্থিত লাভা প্রবাহ সেটাকে প্লিউম বলা হচ্ছে, যেটা এখানে ভলক্যানিক অ্যাক্টিভিটি করার জন্য দায়ী, বা প্লেট বাউন্ডারিতে এটা কিন্তু ধাক্কা মারার পর এখানে ভূমিকম্প এবং অগ্নুৎপাতের একটা বড় সম্ভাবনা থাকে। এবং এর পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে হটস্পট তৈরি হয়েছে, উষ্ণ অঞ্চল এখানে তৈরি হয়েছে। তো প্লিউম প্রবাহ অর্থাৎ এই নিচে থেকে ওপরের দিকে যে লাভা প্রবাহটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্লিউম প্রবাহ। এবং তারপরে এরকম ধরনের হটস্পট পৃথিবীতে প্রায় 21টা এবং পরবর্তীকালে আরও অনেক আবিষ্কার হয়েছে। তপ্তবিন্দু বা হটস্পট, যেখানে লাভার মধ্যেই তাপমাত্রা এক্সেপশনালি বেশি, সেই জায়গাগুলোকে বলা হচ্ছে হটস্পট বা তপ্তবিন্দু। এটাও প্লেট চলাচলের, পাত চলাচলের একটা অন্যতম কারণ। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ম্যান্টেল রয়েছে এখানে গুরুমণ্ডলের ওপরের অংশটা, এবং উপরের অংশটা এখানে যেটা অ্যাসকালারে রয়েছে এটা শিলামণ্ডল, এর নিচে অ্যাসথেনোস্ফিয়ার রয়েছে। অ্যাসথেনোস্ফিয়ারে এখানে আমরা দেখতে পাচ্ছি হটস্পট তৈরি হচ্ছে, প্লিউম প্রবাহ হচ্ছে, এবং এখানে যেটা রেড কালার সেটা অতিরিক্ত টেম্পারেচারটা আরও বেশি বোঝাচ্ছে। তো এখানে হটস্পট তৈরি হয়েছে। ফ্রিজ, এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। ফ্রিজ জিনিসটা কি? যখন ভঙ্গিল পর্বতের উত্থান হচ্ছে তখন মহীখাতের মধ্যে যে অবশিষ্ট অংশটা থেকে যায়, পলির আকারে যেটা থেকে যায়, তার মধ্যে কি থাকে? কংগ্লোমারেট, ব্রেক্সিয়া, এরকম কিছু অবক্ষেপ থেকে যায়, সেটাকে বলা হচ্ছে ফ্লিশ। ফ্লিশ জিনিসটা কি আমি এখানে একটু ড্র করে দেখাচ্ছি। যখন ভঙ্গিল পর্বতের উত্থান এভাবে হচ্ছে, একটা সময় এটা তো নিচে পাললিক শিলা ছিল, সেটা ভাঁজ পেয়ে ওপরের দিকে উঠছে, কিন্তু এর যে বেস ছিল, নিচের অংশটা যে ছিল, যে পলির অংশটা যেটা অবশেষ রূপে রয়ে যাচ্ছে এখানের মধ্যে কি কি থেকে যাচ্ছে? বেলে পাথর, কংগ্লোমারেট, ব্রেক্সিয়া জাতীয় কিছু অবশেষ এখানে থেকে যায়, যেটা কিনা পর্বতের আকার নেয়নি, সেই অংশটা হচ্ছে ফ্রিজ।
এই অবশেষটাকে বলা হচ্ছে ফ্রিজ। খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। ওকে, এটা হচ্ছে ফ্রিজ। আচ্ছা, সাবডাকশন জোন, এটা প্রত্যেকেরই জানা। সাবডাকশন, পাত দুটো যখন অভিসারী পাত একটার সাথে একটা সংঘর্ষ হচ্ছে, একটা নিচে একটা চলে যাচ্ছে, যে অংশটা নিচে চলে যাচ্ছে সেই জোনটাকে, সেই এলাকাটাকে বলা হচ্ছে সাবডাকশন জোন, অধঃপাত অঞ্চল। আচ্ছা, ভূঅভ্যন্তরে যখন আমরা মাটির নিচের দিকে নামতে থাকি, প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ে। সাধারণ হার, এটা সব জায়গায় যদিও সমান নয়, কিন্তু সাধারণ হার। তো প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা বাড়ছে। আর ওয়েগনারের যে মহিষঞ্চরণ বিষয়টা লিখেছিলেন, জার্মান ভাষায় লিখেছিলেন, সেটার নাম কি ছিল এটা জিজ্ঞাসা করা হয়। ডাই এন্টেস্টহাং ডের কন্টিনেন্ট অ্যান্ড ওজেন। ডাই এস্টেটহাং ডের কন্টিনেন্ট অ্যান্ড ওজেন, এই বইটাতে ওয়েগনার তার মহিষঞ্চরণ মতবাদটা জার্মান ভাষায় লিখেছিলেন। এটা জার্মান ভাষায় লিখেছিলেন। এরকমও প্রশ্ন করা হতে পারে, বলা যায় না। 100টা প্রশ্ন থাকবে, নানান ধরনের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে পেঁচে ফেলার চেষ্টা করা হবে। তো আমাদের প্রস্তুতিটা কিন্তু সমস্ত দিক থেকে থাকবে, সমস্ত রকমভাবে, যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন, সেটা কনসেপচুয়াল হোক বা ফ্যাকচুয়াল হোক, দুটো ধরনেরই প্রশ্ন, ইনফরমেটিভ প্রশ্ন করা হবে আর কনসেপচুয়াল ক্ল্যারিটিও রাখা হবে, যাতে করে যে কোনো প্রশ্নের উত্তরটা দেওয়া যায়। এবং শর্ট নোটস এরকম থাকবে চট করে রিভিশন দেওয়ার জন্য। আর প্র্যাটের সমস্থিতি তত্ত্বের মূল ভিত্তিটা কি? ঘনত্বের পার্থক্য। ঘনত্বের পার্থক্য, প্রত্যেকটা আলাদা আলাদা ঘনত্বের খণ্ড রয়েছে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। কোন পর্বতের উৎপত্তি কোন কোন পাতের সংঘর্ষের ফলে হচ্ছে? আমরা জানি পাতের সংঘর্ষের ফলে ভাঁজ প্রাপ্ত হয়ে বঙ্গীল পর্বত তৈরি হয়। আল্পস, এটা আফ্রিকা আর ইউরেশিয়া পাত। আফ্রিকা আর ইউরেশিয়া পাতের মুখোমুখি সংঘর্ষে আল্পস পর্বতের উৎপত্তি হয়েছে, আফ্রিকা আর ইউরেশিয়া। রকি আর আন্দিজ, রকিটা রয়েছে উত্তর আমেরিকাতে, আন্দিজটা রয়েছে দক্ষিণ আমেরিকাতে। তো আমেরিকা পাত আর প্রশান্ত মহাসাগরীয় যে পাত, দুটোই বড় পাত, আমেরিকা পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাত, এদের সংঘর্ষে রকি আর আন্দিজ পর্বতের উৎপত্তি হয়েছে। আর এশীয় পাত আর ভারতীয় পাত, ইউরেশীয় পাত আর ভারতীয় পাত, এশীয় বললে শুধু ভুল হবে, এটা ইউরেশীয় এবং ভারতীয় পাত দুটো সংঘর্ষে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। আর ধ্বংসাত্মক আর গঠনকারী পাত সীমানা, এটা প্রত্যেকেরই জানা। ধ্বংসাত্মক কখন? যখন মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, অভিসারী পাত যেটাকে আমরা বলছি সেটাই ধ্বংসাত্মক, কারণ একটা নিচে একটা চলে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ধ্বংস হচ্ছে। আর গঠনকারী কোনটা? যেটা প্রতিসারী পাত, যেটা পরস্পর বিপরীত দিকে সরে যায়। পরস্পর বিপরীত দিকে যখন পাত সরে যায়, তখন ভেতর থেকে লাভা বেরিয়ে আসে এবং সেখানে নতুন ভূত্বক তৈরি হয়, যেমনটা আটলান্টিক মহাসাগরের মধ্যে ঘটছে। এই জন্য যেহেতু নতুন ভূত্বক তৈরি হচ্ছে, গঠন হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে গঠনকারী সীমান্ত। আর নিরপেক্ষ সীমান্ত, নিরপেক্ষ পাত কোনটা? যেটা পাশাপাশি চলে যায়, কেউ কাউকে সংঘর্ষ না করে পাশাপাশি চলে যায়, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত। নিরপেক্ষ পাতের উদাহরণ ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রেয়াস চ্যুতি, এটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ এটা, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেয়াস চ্যুতি। কোনটা ক্যালিফোর্নিয়া? আমরা যদি উত্তর আমেরিকার ম্যাপটা দেখি তাহলে দেখব উত্তর আমেরিকা এই জায়গাটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো এইখানে প্রশান্ত মহাসাগরের একেবারে তীরে এই জায়গাটাতে রয়েছে সান আন্দ্রেয়াস চ্যুতি, এবং এটা কিন্তু অসম্ভব ভূমিকম্প প্রবণ, কারণ প্রশান্ত মহাসাগরীয় পাত রয়েছে আর এখানে এই পাতটা চলে যাওয়ার ফলে, পাশাপাশি সরার ফলে এখানে এই সান আন্দ্রেয়াস চ্যুতি তৈরি হয়েছে। তো এখানে এটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, নিরপেক্ষ হলেও এটা ভূমিকম্প প্রবণ অঞ্চল। আচ্ছা, ভূমিকম্পের ক্ষেত্রে পি তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গের মতো, আর এস তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গের মতো। পি হচ্ছে শব্দ তরঙ্গের মতো, যেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, দৈর্ঘ্য বরাবর যায়, আর এস তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গের মতো, যেটা তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। এটা সায়েন্সে রয়েছে, জেনারেল সায়েন্স। আমরা পিটিতে যখন জানবো তখন দেখবো, আমরা আবার ওইগুলো ফিরে আসবে। আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, শব্দ আলোক একটা অলরেডি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। যাই হোক, এটা আমরা ভূমিকম্পতেও জানবো। তো পি তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ মতো,
আর এস তরঙ্গ হচ্ছে আলোক তরঙ্গের মতো, সরাসরি এখানে প্রশ্ন আসবে। কেন্দ্রমণ্ডলে প্রধান যে খনিজ একেবারে অন্তঃকেন্দ্রমণ্ডলে, সেটা আমরা জেনেছি আগেই, লোহা এবং নিকেল, যে কারণে নিফে বলা হয়, কেন্দ্রমণ্ডলকে নিফে বলা হয়। আর এখানে বিচ্যুতিগুলো দেওয়া রয়েছে, অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিঃকেন্দ্রমণ্ডল যেটা, সেটা হচ্ছে লেম্যান বিযুক্তি, ক্রোফেসিমা, নিফেসিমা, এগুলো আমরা দেখেছি অলরেডি। এখানে আমরা ম্যাপটা দেখব, এখানে একটা ট্রিপল জাংশনের ম্যাপ দেওয়া রয়েছে, যেটা ত্রিপাত সম্মেলন। আচ্ছা, মেলাঙ্গে এটা সম্ভবত 2016-তে 9-10 এসেছিল। মেলাঙ্গের হচ্ছে সমন্বয়, যখনই একটা পাতের সাথে একটা পাতের সংঘর্ষ হচ্ছে, তখন আশপাশে জমে থাকা যে সমস্ত পলি আরও নানা রকম উপাদান রয়েছে, তখন সেই যে সঞ্চয় ঘটছে সেই উপাদানগুলো, সেটাকে বলা হচ্ছে মেলাঙ্গের কথা শব্দ অর্থ হচ্ছে সমন্বয়। তো এরকম ধরনের টার্ম থেকে প্রশ্ন আমরা দেখেছি, এর আগেও এসেছে এবং প্রচুর আসবে। তো প্রত্যেকটা টার্ম এখানে গুরুত্বপূর্ণ, সবকটাই এখানে গুরুত্বপূর্ণ, এখানে যা রয়েছে সব জায়গা থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ট্রিপল জাংশন, প্রশান্ত মহাসাগরীয় পাত, আন্টার্কটিকা পাত আর নাজকা পাত, নাজমা নয়, এটা নাজকা হবে, নাজকা পাত, এই তিনটে পাত যখন মিলছে তখন তাকে বলা হচ্ছে ত্রিপাত সম্মেলন বা ট্রিপল জাংশন। এখানে ট্রিপল জাংশন দেখানো রয়েছে, পাশাপাশি তিনটে পাত এখানে রয়েছে। আচ্ছা, বিমিশ্র ভূত্বক, আমরা জানি মহাসাগরীয় ভূত্বক যেটাকে সীমা বলা হয়, মহাদেশীয় ভূত্বক যেটাকে শিয়াল বলা হয়, সিলিকন অ্যালুমিনিয়াম থাকে বলে শিয়াল বলা হয়, সীমা বলা হয়। কিন্তু এই দুটোর যখন মিশ্রণ হয়, এই দুটো যখন মিক্সড হয়, তখন একটা উভয়ের বৈশিষ্ট্য সম্পন্ন একটা ভূত্বক তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে বিমিশ্র ভূত্বক। মহাদেশের প্রান্তভাগে এটা দেখতে পাওয়া যাবে, স্বাভাবিক, কারণ মহাদেশের প্রান্তভাগে মহাদেশেরও কিছুটা অংশ আছে, আবার সমুদ্রেরও কিছুটা অংশ আছে, সেটাকে বলা হচ্ছে বিমিশ্র ভূত্বক। সেখানে শিয়াল সীমা মিশছে, সেখানে একটা মিক্সড ভূমি দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বিমিশ্র ভূত্বক। আচ্ছা, 1928-29-এ আর্থার হোমস পরিচলন স্রোতের কথা বলেছিলেন। পরিচলন স্রোতের কথা কে বলেছিলেন এটা তো জিজ্ঞাসা করা হয়, এবং সাল থেকেও কিন্তু এখানে প্রশ্ন আসবে। আমরা হিস্ট্রির মতোই জিওগ্রাফিতেও কোন ভৌগোলিক কখন কি বলেছেন, কখন কি করেছেন, জিওগ্রাফিক্যাল থটেও 11-12-এ যে অধ্যায়টা জিওগ্রাফিক্যাল থট রয়েছে, সেখানেও কিন্তু এইগুলো সাল জিজ্ঞাসা করা হবে। তো সালগুলো আমাদেরকে একটু মনে রাখতেই হবে, বিশেষত এই পোর্শনগুলোতে। আচ্ছা, গ্লাসোপটারিস, মেসোসরাস, লিস্টোসরাস, এইগুলো সমস্ত ওই মহিষ সঞ্চরণ মতবাদে অংশে আসবে। গান্ডোয়ালা ল্যান্ডের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায়, আমরা মহিষ সঞ্চরণ যখন ডিটেলসে পড়বো এখানে জানবো এটা। আর সমুদ্রবক্ষের বিস্তৃতি, যেটা সি ফ্লোর স্প্রেডিং, বিজ্ঞানী হ্যারি হেস সি ফ্লোর স্প্রেডিং মতবাদটা দিয়েছিলেন 1960 সালে। এটাও সালটা মনে রাখতে হবে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব যে রয়েছে, টেকটনিক মানেই সেখানে থিওরি রয়েছে, পুরোটাই সব থিওরির ওপর। তো কবে কে কোন থিওরি দিয়েছেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 1960 সালে হ্যারি হেস সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বটা দিচ্ছেন। আচ্ছা, আর্থ ক্রাস্টের মূল বিষয়গুলো আমি অলরেডি দেখিয়েছি, এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা লাইনে ডায়াগ্রাম দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে এইগুলো একটু মনে রাখতে হবে। কনরাড বিযুক্তিতল আবিষ্কার করছেন শিয়াল আর সীমার মধ্যে, অর্থাৎ শিয়াল অর্থাৎ মহাদেশীয় ভূত্বক আর সীমা অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক, এদের মাঝখানে যে বিযুক্তিটা রয়েছে, শিলামণ্ডলের মাঝের যে বিযুক্তি, সেটাকে বলা হচ্ছে কনরাড বিযুক্তি। তো এখানে এইসব ইনফরমেশান দেওয়া রয়েছে, যতটা সম্ভব মনে রাখতে হবে, এগুলো চিত্রটা দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, রেপিটাইড বিযুক্তি অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডলের মধ্যে রয়েছে, গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডলের মধ্যে রয়েছে। আর এখানে অ্যাস্তনোস্ফিয়ারের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বহিঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। ঘনত্বটা একটু মনে রাখতে হবে। ক্রোফেসিমা, নিফেসিমা, এটাও বলেছি আমি, এখানে আমি ডিটেলসে আর যাচ্ছি না। শিলামণ্ডল, বারবার এই ডায়াগ্রামগুলো দেখতে হবে, খাতায় ড্র করে নিতে হবে, তাহলে এটা কভার হয়ে যাবে। তো গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, পুরো অংশটা রয়েছে। আচ্ছা, পাত সংস্থানটা এখানে এই যে 65 সালে বলেছিলেন, 1965-তে জেটি উইলসন নেচার পত্রিকায় বলেছিলেন, এটা অবশ্যই মনে রাখতে হচ্ছে। ম্যাকেনজি পার্কার 67-68-তে আর জেপি মর্গান 68-তে এই মতবাদটা ব্যাখ্যা দিচ্ছেন। ডিটেলসে এরা বলছেন যে পাত সংস্থান হচ্ছে এই। তো এখানে পাতের ছবিটা রয়েছে, একটু দেখে নিলে ভালো হয় কোনটা কোন দিকে রয়েছে, তাহলে একটু স্পষ্ট ধারণাটা হবে, আরও বেশি মনে থাকবে। ডাইভারজেন্ট, অপসারী চলন, যখন বিপরীত দিকে দূরে সরে যাচ্ছে, ভূমধ্যসাগরের যে শৈলশিরা এই কারণে তৈরি হয়েছে, বিপরীত দিকে সরে যাচ্ছে, পরস্পর উল্টো দিকে চলে যাচ্ছে, সেটা অপসারী চলন। কনভার্জেন্ট যখন অভিসারী, কনভার্জেন্ট মানে হচ্ছে পরস্পরের দিকে যখন আসছে, যখন ধাক্কা লাগছে,
ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, এগুলো হচ্ছে অভিসারী বা কনভার্জেন্ট, নিরপেক্ষ, পাশাপাশি সরে যাচ্ছে। যেটা সানান্দ্রিয়াসচ্যুতি, যেটা আমরা আগেই দেখলাম, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত, ট্রান্সকারেন্ট চলন বলা হয় এটাকে। আর পাত সঞ্চালনের কারণ বা প্রয়োজনীয় শক্তি, মূল কারণ কি, যেটা আমরা আগে দেখলাম, পরিচলন স্রোত। এছাড়া অভিকর্ষ বলের কারণে হয়ে থাকে। নিম্নমুখী পাত যখন সরে যায় তার সেই বরাবর যে ঢাল তৈরি হয় সেটার কারণেও হয়ে থাকে। ম্যাগমা, অতিরিক্ত ম্যাগমা যদি চলে আসে, ঊর্ধ্বমুখী প্রবাহ যদি হয় সেটার কারণে, এবং তক্তবিন্দু বা হটস্পটের কারণে হয়ে থাকে এগুলো। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা, পাত সংস্থান সম্পর্কে যেসব টার্মসগুলো রয়েছে, সুইচার লাইন। সুইচার লাইন কি? অভিসারী পাত যখন আসছে, ফার্স্ট টাইম যখন সংঘর্ষ হচ্ছে, সেই যে লাইন বরাবর সংঘর্ষ হচ্ছে সেটাকে বলা হচ্ছে সুইচার লাইন। খুব গুরুত্বপূর্ণ, সংঘর্ষে বরাবর যে লাইনটা তৈরি হচ্ছে ফার্স্ট টাইম, সেটাকে বলা হচ্ছে সুইচার লাইন। ফ্লেক টেকটনিক আমরা আগেও দেখেছি, এখানেও ছবিতে রয়েছে, একটা অংশ আমরা দেখতে পাচ্ছি ওপর দিকে উঠে গেছে, ফ্লেক, তো এটা হচ্ছে ফ্লেক টেকটনিক। অক্সবার্গ এই ফ্লেকটনিক নামটা করেছেন, তো কে কোথায় নাম দিয়েছেন এগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই, জিওগ্রাফিতে এগুলো আসতেই পারে। অক্সবার্গ ফ্লেক টেকটনিক নাম দিচ্ছেন অক্সবার্গ। ফ্লেক যেটা ওপর দিকে উঠে যাচ্ছে এটা হচ্ছে ফ্লেক, এবং অক্সবার্গ এটা নাম দিচ্ছেন ফ্লেক টেকটনিক। আচ্ছা, অলাকোজেন যেটা বলেছিলাম, ত্রিপাত সম্মেলন, এখানে সেই ছবিটা রয়েছে, এদিকে একটা পাত রয়েছে উপর দিকে, এখানে একটা পাত রয়েছে, এখানে একটা পাত রয়েছে, এখানে একটা পাত রয়েছে, ত্রিপাত সম্মেলন, ট্রিপল জাংশন। তো যে নিষ্ক্রিয় পাতটা থাকছে তাকে বলা হচ্ছে অলাকোজেন। নিষ্ক্রিয় পাত যেটা, দুটো পাত সক্রিয় থাকে, পরস্পরের মুখে চলে আসে বা বিপরীত দিকেও চলে যেতে পারে, আরেকটা পাত সামনাসামনি থাকে, প্রভাব বিস্তার করে, কারণ এখানে যখনই চাপ পড়বে এখানে নতুন ভূমিরূপ তৈরি হবে, কিন্তু এটা নিষ্ক্রিয়, এটা সরছে না, সরছে এই দুজন। তো যিনি নিষ্ক্রিয় তাকে বলা হচ্ছে অলাকোজেন। আচ্ছা, বেনিয়ফ মণ্ডল আমরা জানি, যখনই সাবডাকশান হচ্ছে, একটা পাত আরেকটা পাতের নিচে চলে যাচ্ছে, অভিসারী পাত সীমান্ত, তখন ওই যে নমনীয় অংশটা যেটা নিচের দিকে চলে গেল, সেই এরিয়াটা, পুরো এলাকাটাকে বলা হচ্ছে বেনিয়ফ মণ্ডল। বেনিয়ফের নাম অনুসারে এটা করা হয়েছিল। আর পেরু চিলি খাত বরাবর বেনিয়ফ মণ্ডলটা যে দেখা যায় সেটা অবশ্যই মনে রাখতে হবে। পেরু চিলি খাত, পেরু চিলি কোথায় রয়েছে? দক্ষিণ আমেরিকাতে রয়েছে। দক্ষিণ আমেরিকার বাম দিকে রয়েছে পেরু এবং চিলি, প্রশান্ত মহাসাগরের তীরে, সেইখানে একটা বেনিয়ফ জোন রয়েছে। আমরা জানি পুরো প্রশান্ত মহাসাগর জুড়েই অধঃপাত মণ্ডল, সাবডাকশান জোন দেখতে পাওয়া যায়, এবং পার্টিকুলারলি যে বেনিয়ফ মণ্ডল সেটা একটা উদাহরণ হচ্ছে পেরু চিলি খাত। সাবডাকশান জোন এটা এইমাত্র বললাম। বিনাশকারী সীমান্ত আমরা জানি। ত্রিবাহুচ্যুতি, ত্রিবাহুচ্যুতিটা কি? গুরুমণ্ডল থেকে যখন লাভাটা ওপর দিকে উঠছে তখন কী হবে, স্বাভাবিকভাবে মহাদেশীয় পাতের নিচে সেই লাভাটা ধাক্কা লাগবে। তো যখন লাভার চাপে পাতগুলো 120 ডিগ্রি কোণে ভেঙে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ত্রিবাহুচ্যুতি। নিচে লাভা ধাক্কায়, অর্থাৎ যেটা প্লিউম প্রবাহ আমরা দেখলাম, বা হটস্পট যে অংশটা প্লিউম প্রবাহ, সেটা গিয়ে যখন ধাক্কা লাগছে পাতে, যখন ধাক্কা লাগছে পাতের নিচে, তখন সেইখানে ভাঙছে এমনভাবে যে 120 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ত্রিবাহুচ্যুতি। আচ্ছা, পরিচলন স্রোত, যে জায়গাতে পরিচলন স্রোত দেখা যায় সেইটাকে বলা হচ্ছে পরিচলন তাপকোষ। পরিচলন তাপকোষ। পরিচলন স্রোত দেখালাম, যেটা পরিচলন বৃষ্টির মতোই। পরিচলন বৃষ্টিতে যেমন সূর্যের তাপে বায়ু গরম হয়ে ওপর দিকে উঠে যায়, এখানেও সেরকমই গরম হচ্ছে লাভাটা ওপর দিকে উঠে যাচ্ছে এবং সার্কেলের মতো ঘুরছে। যেখানে এটা দেখা যাচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে পরিচলন তাপকোষ। এটা খুব গুরুত্বপূর্ণ টার্ম, আন্ডেসাইট রেখা, অ্যান্ডেসাইট লাইন। বিষয়টা খুব সহজ, যে আগ্নেয়গিরি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে আমরা যখন একটা লাইন দিয়ে যোগ করছি বা রেখার মতো যখন আগ্নেয়গিরি পরপর দেখা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যান্ডেসাইট রেখা, অ্যান্ডেসাইট লাইন। এখানে খুব সুন্দর করে দেখানো রয়েছে, প্রশান্ত মহাসাগরকে ঘিরে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, আমরা জানি প্রশান্ত মহাসাগরীয় পাতকে ঘিরে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। তো সেটা আমরা পুরোটা যদি একটা লাইন দিয়ে যোগ করি সেটাকে আমরা বলবো অ্যান্ডেসাইট লাইন। ওকে, এবং এখানে এই সাবডাকশান জোনটা দেখানো রয়েছে ব্লু কালারে, যেটা রয়েছে ব্লু কালারে সেটাই হচ্ছে অ্যান্ডেসাইট লাইন। ওকে,
এখানে মূল প্রধান পাতের নামগুলো দেয়া রয়েছে, এটা মনে রাখতে হবে, কারণ হয়তো 4টে অপশান দেওয়া হবে, সেখানে বলা হবে যে কোনটা প্রধান পাত নয়, সুতরাং প্রত্যেকটা জানতে হবে, না হলে এলিমিনেট করা যাবে না। প্রশান্ত মহাসাগরীয় পাত অবশ্যই একটা প্রধান পাত, কারণ পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে বিরাট বড় একটা পাত রয়েছে, সেটাই প্রশান্ত মহাসাগরীয় পাত, অবশ্যই এটা প্রধান পাত হবে। ইউরেশীয় পাত, ইউরোপ আর এশিয়া, যে ইউরেশীয় পাতের নিচে ভারতীয় পাত ঢুকে যাওয়ার কারণে হিমালয় পর্বতের উৎপত্তি হচ্ছে, সেই ইউরোপীয় পাত ইউরোপ এবং এশিয়ার বিরাট বড় অংশ নিয়ে জুড়ে রয়েছে, এটাও বড় পাত। ইন্দো অস্ট্রেলীয় পাত, অর্থাৎ আমাদের ভারত মহাসাগরের কিছুটা অংশ এবং অস্ট্রেলিয়ার কিছুটা অংশ নিয়ে তৈরি হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত, এটাও বড় পাত। আফ্রিকা পাত, আফ্রিকা মহাদেশটা এবং আশপাশে বেশ কিছুটা অংশ নিয়ে আফ্রিকা বড় পাত। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তাহলে এখানে কন্টিনেন্টের নামগুলো দিয়েই বাকি সব পাতগুলো রয়েছে। প্রধান ভূত্বকীয় পাত একটাই মাত্র প্রশান্ত মহাসাগরীয় পাত, সেটা বড়, বাকি অন্য সাগর এখানে আসছে না। মহাদেশগুলো আসছে ইউরোপ, এশিয়া, ইউরেশিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইন্দো অস্ট্রেলিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আন্টার্কটিকা। প্রত্যেকটা এই যে মহাদেশ রয়েছে, প্রত্যেকটা মহাদেশে যে বড় বড় খণ্ড, সেগুলো এক একটা বড় বড় পাত, আর প্রশান্ত মহাসাগরীয় পাত, এই সবকটা নিয়ে 7টা প্রধান পাত। আর 8টা অপ্রধান পাত রয়েছে, এই 8টার নামও মনে রাখতে হবে। নাজকা, আরবীয়, কোকো, ভারতীয়, ফিলিপাইন্স, কোশিয়া, ক্যারিবিয়ান, জুয়ান দা ফুকো, এই প্রত্যেকটা হচ্ছে 8টা অপ্রধান বা মাঝারি পাত আমরা বলতে পারি। ভারতীয় পাত যে একটা মাঝারি পাত, এটা জানতে হবে, জিজ্ঞাসা করা হতে পারে ভারতীয় পাত কী ধরনের পাত, যে কোনো কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হতে পারে, খুব সাবধানে এগুলো মনে রাখতে হবে। আর ছোটো পাত রয়েছে, এগুলো মনে রাখার প্রয়োজন নেই, কারণ বড়গুলো এবং মাঝারিগুলো জানলে অলরেডি আমরা ছোটোগুলো এলিমিনেট করে বের করে নিতে পারবো। পাত সংস্থানের ফলে কী কী ভূমিরূপ তৈরি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে মহাদেশ, মহাসাগরীয় ভূত্বক, ভূখণ্ড তৈরি হয়, দ্বিতীয় পর্যায়ে পাহাড় পর্বত এগুলো, তারপরে উপত্যকা, হিমদ্রোণী এইসব। আর প্রতিসারী পাত সীমান্তে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করেছে, আমরা জানি আটলান্টিক মহাসাগর। প্রতিসারী পাত পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে, সেখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। আর অপসারী সীমান্তে ম্যাগমা বেরিয়ে আসে, সামুদ্রিক ভূত্বক গঠিত হয়েছে, যেটা ওই আটলান্টিক মহাসাগরে হয়েছে। অভিসারী পাত সীমান্তে আগ্নেয়গিরি তৈরি হবে পরস্পর সংঘর্ষের ফলে, যেটা প্রশান্ত মহাসাগরের আশপাশে তৈরি হয়েছে অভিসারী পাত সীমান্তে আগ্নেয়গিরি। এবং মহাদেশ অংশে ভাঁজ, ফাটল, চ্যুতি এগুলো দেখতে পাওয়া যায়, পরস্পরের দিকে যখন আসে অভিসারী পাতে চ্যুতি, ভাঁজ এগুলো তৈরি হয়। ভঙ্গিল পর্বত তৈরি হয় অবশ্যই। বৃত্তচাপীয় দ্বীপমালা, এটা খুব গুরুত্বপূর্ণ। বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়, আইল্যান্ড আর্ক যেটাকে বলা হয়, আইল্যান্ড আর্ক, যেমন জাপান, জাপান কিন্তু একটা আইল্যান্ড আর্ক, বৃত্তচাপীয় দ্বীপমালা, ম্যাগমার উদ্গীরণের ফলে হয়েছে। আর নিরপেক্ষ পাত অঞ্চলে ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হয়, যেমন সান আন্দ্রিয়াস চ্যুতি। নিরপেক্ষ পাত আমরা দেখলাম সান আন্দ্রিয়াস অঞ্চলে নিরপেক্ষ পাত অঞ্চল দেখতে পাওয়া যায় এবং সেখানে ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ এটা। ট্রান্সফর্ম চ্যুতি কোথায়, কোন ধরনের পাত সীমান্তে তৈরি হয়, সরাসরি প্রশ্ন করা হবে, তো নিরপেক্ষ পাত অঞ্চলে হয়। আর দুই অপসারী পাত সীমান্তের মধ্যে, অপসারী পাত সীমান্তের মধ্যে ফাটল অবনমন অংশে চ্যুতিগ্রস্ত উপত্যকা এগুলো তৈরি হতে পারে, অর্থাৎ যেটা বিপরীত দিকে যাচ্ছে সেখানে। আর সমুদ্র খাত তৈরি হয়, দুটোই যখন মহাসাগরীয় পাত একটা নিচে একটা চলে যায়, তখন যেটা নিচে চলে যাচ্ছে সেখানে সমুদ্র খাত তৈরি হয়। আর গঠনকারী পাত সীমান্ত অর্থাৎ বিপরীত দিকে যখন যাচ্ছে, লাভা সঞ্চিত হয়ে শৈলশিরা উদ্ভব ঘটায়, মধ্যসাগরীয় শৈলশিরা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্তে ট্রান্সফর্ম চ্যুতি তৈরি হয়, এটা কিন্তু এক্সেপশনাল, অন্য পাতে এগুলো কিন্তু হয় না। তো এগুলো খুব যত্ন সহকারে পড়তে হবে এবং এই শর্ট নোটস এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় খুব দ্রুত এবং মনে রাখার মতো এরকম ডায়াগ্রামস দিয়ে কিন্তু চট করে রিভিশন করে নিয়ে পড়তে হবে, কারণ পরীক্ষার আগে কয়েক লাখ ইনফরমেশান মাথায় নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। 100টা এমসিকিউ মানে সেখানে কয়েক লাখ বা তার বেশি ইনফরমেশান, সুতরাং এগুলো মনে রাখতে গেলে ছবি, ডায়াগ্রাম, ছড়া এইসব দিয়ে এগুলো মনে রাখতে হবে। ওকে, তো আজকে যে অংশটা জিওটেকটনিকের যে অংশটা, সেটা আমি এখানে করালাম। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে বলবো, এই সংক্রান্ত বা জিওগ্রাফি সাবজেক্ট সংক্রান্ত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবো। কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আমি একটু বলি, এখানে
প্রত্যেকটা অধ্যায়ে খুব সাবধানে পড়তে হবে। আমি এখানে এমসিকিউ নোটসটা রাখিনি, এখানে জাস্ট আমি শর্ট নোটস রেখেছি। এরপর এমসিকিউ নোটস পড়তে হবে, কারণ শর্ট নোটসে সমস্ত কিছু 100% কভার হয় না, 90% কভার হয়। বাকি 10%-এর জন্য এমসিকিউ পড়তেই হবে এবং টেস্ট দিতে হবে। এই যে আমি ক্লাসটা করালাম এবং এর আগের দিন যে আগ্নেয়গিরি ক্লাসটা করিয়েছি, দুটো ক্লাস নিয়ে আমি রবিবার দিন মক টেস্ট নেব। টেকটনিক পোর্শন আর ভলকানিজম, এই দুটো পরের দিন মক টেস্ট নেব। আর অন্যান্য যে ক্লাসগুলো তার শিডিউলটা পুরো মে মাসের আমি শিডিউলটা দিয়ে দিয়েছি, অলরেডি বিভিন্ন গ্রুপে রয়েছে, আরেকবার আমি দিয়ে দেবো। শিডিউল অনুযায়ী ক্লাস হবে, প্রত্যেক দিন 2:30টার সময় ক্লাসটা শুরু হবে। কতক্ষণ হবে সেটা টপিকের উপর ডিপেন্ড করছে। প্রত্যেকটা টপিক ছোট হলে অল্প সময় লাগবে, টপিক বড় হলে অনেক বড় সময় লাগবে, বেশি সময় লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। আর প্রত্যেক সপ্তাহে মক টেস্ট হবে। যা যা সারা সপ্তাহ ধরে ক্লাস হচ্ছে সেটা কিন্তু সপ্তাহের শেষে শনিবার দিন প্রিলিমিনারি টেস্টের মক আর রবিবার দিন সাবজেক্ট জিওগ্রাফির মক, এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে চলবে। এবং যত সিলেবাস শেষের দিকে যাবে তখনও কিন্তু মাসের শেষে একটা বড় টেস্ট নেওয়া হবে, যেখানে সমস্ত প্রিভিয়াস যেগুলো ক্লাস হয়েছে সেইগুলোর উপর টেস্ট হবে। যত বেশি মক টেস্ট দেওয়া যাবে এখানে কিন্তু অ্যাকিউরেসি তত বাড়বে এবং স্কোর কিন্তু তত বেশি হবে। আবারও বলছি, 100টা এমসিকিউ ম্যাক্সিমাম করতে গিয়ে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে এবং কোয়েশ্চেন কিন্তু একেবারেই সহজ হবে না ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে মক টেস্ট কখনোই শেষে দেয়া ঠিক নয়, মক টেস্ট পড়া চলাকালীনই দিতে হবে। যাবতীয় যা সমস্যা যেখানে যা কিছু আছে সেগুলো কিন্তু প্রথম থেকে রিকভার করে প্রথম থেকেই একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ হিউজ ইনফরমেশান, প্রচুর ইনফরমেশান নিয়ে কিন্তু পরীক্ষায় যেতে হবে, না হলে কিন্তু এখানে কোয়ালিফাই করা অসম্ভবের জায়গায় চলে যাবে। কারণ অসম্ভব প্রতিযোগিতা একটা, আমি আগেই বলেছি, প্রতিযোগিতা প্রচণ্ড হবে এবং সেখানে সেইভাবেই কিন্তু প্রস্তুত করানো হবে। শর্ট নোটস দিচ্ছি, এমসিকিউ এর নোটসটাও আমি কিন্তু দিয়ে দেব। তো এইভাবে এখানে এগুলো চলবে এবং পিটি যাবতীয় ক্লাস, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স যাবতীয় ক্লাস সেগুলো হবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে আর জিওগ্রাফির 2 দিন ক্লাস হবে এবং প্রত্যেক সপ্তাহে মক টেস্ট চলবে এবং মাসের শেষে সারা মাসে যা পড়ানো হয়েছে সেটা নিয়ে মক টেস্ট হবে এবং এমসিকিউ নোটস আমি আলাদা করে দেবো। তো এইগুলো যারা সিরিয়াস থেকে প্রত্যেক দিন কভার করে নিতে পারবে তারা কিন্তু বেরিয়ে যাবে, তারা কিন্তু ভালো র্যাঙ্ক করবে, এটা আমি বলে দিতে পারি। সেই জন্য আমি প্রথম থেকেই একেবারে সিরিয়াসনেস রেখে সিরিয়াসলি প্রত্যেককে বলবো পড়াশোনা শুরু করে দিতে। ওকে, আমি পার্টিকুলার কোনো বইয়ের কথা বলবো না, যে এটা নিতেই হবে ওটা নিতেই হবে, কারণ আমি জানি প্রত্যেকের কাছে কম বেশি নানা রকম বই রয়েছে, তা সেইগুলো বেসিক বই পড়তে হবে। আর আমি প্রচুর এমসিকিউ নোটস দিয়ে দেবো, সেইগুলো কভার করলে যথেষ্ট হবে। এবার কারো যদি মনে হয় না আমি আরও অনেক কিছু এক্সট্রা জানতে চাই, সেখানে আমার বাধা দেওয়ার কোনো জায়গা নেই, ওকে, সে নিতেই পারে। আর এক্ষুনি আমি বলবো, প্রত্যেককে বলবো এক্ষুনি কোনো বইয়ের দিকে না যেতে, কারণ তাড়াহুড়ো করে এখন অনেক রকম বই বেরোবে মার্কেটে, অনেক বই অলরেডি ছিল আগেও, আবারও নতুন বেরোবে। তাড়াহুড়ো করে এক্ষুনি কেনার প্রয়োজন নেই। যদি মার্কেটে খুব ভালো বই আসে, যেটা মনে হয় যে এটা কেনার প্রয়োজন রয়েছে, আমি সেটা জানিয়ে দেবো যে এটা অবশ্যই কেনো, সেটা আমি জানিয়ে দেবো, সেটা নিলেই চলে যাবে। এখন তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। সব বেসিক বই আছে প্রত্যেকের কাছে, আমি জানি আছে, প্রত্যেকে কম বেশি টিচার, সকলের কাছেই আছে। সুতরাং সেগুলো নিয়েই এখন রিভিশনটা হোক, আমিও নোটস দিচ্ছি, পড়াচ্ছি, সেগুলো নিয়ে রিভিশনটা হোক, কিছুদিন যাক, তারপরে এই সমস্ত বিষয়গুলো আসবে। আচ্ছা, মক টেস্ট কীভাবে নেব? মক টেস্টের টাইমটা থাকবে সেম টাইম, 2:30টা থেকে মক টেস্টটা শুরু হবে। আমি কোয়েশ্চেনটা দিয়ে দেবো, ওএমআর দিয়ে দেবো, 200 নাম্বার একটা ওএমআর শিট থাকবে, সেই ওএমআরটা দিয়ে দেবো। নির্দিষ্ট টাইমে আমি কোয়েশ্চেন দেব এবং নির্দিষ্ট সময় শেষে এক্সাম ওভার হলে আমি আনসারটা দেব। এবার আনসারটা দেখে স্কোরটা মিলিয়ে, আনসার কি নয় একেবারে হাইলাইট করা থাকবে, পরে যাতে রিভিশন করা যায়, হাইলাইট করা থাকবে একদম। তো ওইটা দেখে কত স্কোর আসছে আমাকে একটু জানাতে হবে, তাহলে বোঝা যাবে। আর কে পরীক্ষা দিচ্ছে না দিচ্ছে সেটা আমি বুঝে যাব, সেটা আমার টেকনিক আছে, আমি ঠিক বুঝে যাব কে পরীক্ষা দিচ্ছে কে দিচ্ছে না। অনলাইন হলেও আমি দীর্ঘদিন অনলাইনে পড়াই, আমার WBCS-এর গ্রুপ রয়েছে আলাদা, তো সেখানে আমি অনলাইনে এই সিস্টেমটা আমার অনেক দিন থেকেই চলছে। আর এই যে রেকর্ডেড ক্লাস, এই ক্লাসটা পুরোটাই রেকর্ড থাকছে, এটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেবো। আপ টু এক্সাম পর্যন্ত
সকলে দেখতে পাবে। সকলে মানে যারা অ্যাডমিট হবে, যারা অ্যাডমিশন নেবে আপ টু এক্সাম পর্যন্ত এগুলো থাকবে। তো এইভাবে সিস্টেমটা চলবে আর সমস্ত এইভাবেই হবে। ওকে, ওয়েবসাইটের আমি পাঠিয়ে দেবো, ওয়েবসাইট লিঙ্ক আমি প্রত্যেকে পাঠিয়ে দেবো। অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছে, অ্যাডমিট হয়েছে, তাদের আমি পাঠিয়েছি এবং সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে অবশ্যই। পাসওয়ার্ড দিলে তবে খোলা যাবে পেজটা, যে কেউ গিয়ে দেখে নিতে পারবে না। তো এভাবে ক্লাসগুলো রেকর্ডেড, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, যে যখন ইচ্ছা যেমন ইচ্ছা সেটা রিভিশন করে নিতে পারবে। ওকে, এই সুবিধাটা থাকবে। আচ্ছা, সিলেবাস আমি দিয়েছিলাম, আরেকবার দিয়ে দেবো, অথবা আমাকে মেসেজ করবেন। আলাদা আলাদা একজনের জন্য তো সবসময় দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? আমাকে মেসেজ করবেন, আমি সিলেবাস বা অন্যান্য সব কিছু আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, টেক্সট বই পড়ুন, অবশ্যই টেক্সট বই পড়ুন। টেক্সট বইটাই তো বেস। আমি যে কারণে প্রথমে একটু কনসেপ্ট নিয়ে কথা বলছি, তারপরে নোটসে আসছি। টেক্সট বই পড়ুন। ওকে, আচ্ছা, এখন এগুলো ডেমো ক্লাস চলছে, আমি গ্রুপে দিয়ে দেবো নোটস, কিন্তু এরপরে যে নোটসগুলো থাকবে সেগুলো আমি যারা অ্যাডমিশন নেবে তাদেরই দেবো, সকলকে এগুলো দেবো না। আর ট্রিক্সের যে ভিডিও, ট্রিক্সের যেগুলো আমি এর আগেও বলেছি, আরও ট্রিক্সের আমি অনেক কিছু দেবো মনে রাখার জন্য, সেগুলো সব ওই যারা অ্যাডমিশন নেবে তাদেরই আমি দিয়ে দেবো। এবার যারা অ্যাডমিশন নেবে আমাকে মেসেজ করবে, আমি ওই ওয়েবসাইটের ওখানে রেজিস্ট্রেশন লিঙ্কটা পাঠিয়ে দেবো, সেখানে ওয়েবসাইটের নাম, রেজিস্ট্রেশন সব রয়েছে। আর ওখানে আমার সাথে কথা বলে নিলে আমি বাকি ডিটেলস বলে দেবো। এখানে আমি আর বলছি না, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা আপলোড করবো ইউটিউবে। এখন ইউটিউবে আপলোড করব, এরপরে ওটা ওয়েবসাইটে চলে যাবে। যেহেতু ডেমো ক্লাস আমি ইউটিউবে আপলোড করে দেবো, তো যাদের রিভিশন করার দরকার ওখান থেকে রিভিশন করে নিও। ওকে, এরপর কিছু প্রশ্ন থাকলে আমাকে গ্রুপ থেকে আমার নাম্বারটা নিয়ে ওই 7171 লাস্টে যেটা রয়েছে ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ওকে, ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।